তুমি বলছো যে নাগরিকত্ব প্রমাণের জন্য এনআরসি চলছে, এনআরসি তো এটা হোম মিনিস্টারের একটা অ্যাফেয়ার, আর এসআইআর বা এসআর এটা তো নির্বাচন কমিশনের একটা বিষয়বস্তু, দুটো কি করে মিলছে? তাহলে বিরোধীরা যে অভিযোগ করছে যে নির্বাচন কমিশনকে নিজের ফায়দার জন্য বা ভোট ব্যাংকের জন্য বিজেপি ব্যবহার করছে, তাহলে সেই অভিযোগটাতেই তো শিলমোহর পড়ে যাচ্ছে। দেখো, অবশ্যই এরকম একটা অভিযোগ, এবং সেই অভিযোগটা যেহেতু আসামে বিজেপি শাসিত রাজ্য, কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে একটা ব্যাখ্যা দেয়া হচ্ছে। ব্যাখ্যা কি দেয়া হচ্ছে? যে যেহেতু উত্তর পূর্ব ভারতের রাজ্য এবং বেশ কিছু এরকম রাজ্য আছে, সেই রাজ্যগুলোর ক্ষেত্রে স্পেসিফিক সেই রাজ্য বা বেশ কিছু কেন্দ্রশাসিত অঞ্চলও আছে, তাদের সেই রাজ্যের জন্য সংবিধানে একটা আলাদা রিভিশন আছে বলে নির্বাচন কমিশন জানাচ্ছে। সেক্ষেত্রে উত্তর পূর্ব ভারতের রাজ্য যেহেতু অসম এবং আসামের ক্ষেত্রে তারা বলছে যে যেহেতু এখানে মানে ফুলদমে কাজ হয়েছে, সেহেতু সেক্ষেত্রে তাদের বক্তব্য পরিষ্কার যে এই আসামের ক্ষেত্রে কিন্তু যেহেতু এনআরসি প্রক্রিয়ার কাজ চলেছে, সেক্ষেত্রে সেজন্যেই পশ্চিমবঙ্গ বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে যেমন এসআইআরটা ফুল দামে হয়েছে, সেক্ষেত্রে সেখানে একটা ডকুমেন্টেশনের একটা প্রক্রিয়া চলেছে, কিন্তু আসামের ক্ষেত্রে কিন্তু এটা একেবারেই হবে না। এখানে শুধু এসআর হবে এবং স্পেশাল ইন্টেনসিভ রিভিশন আসামের ক্ষেত্রে একেবারেই হবে না, এবং সেক্ষেত্রে এই ডকুমেন্টেশনের যে প্রক্রিয়া, সেই ডকুমেন্টেশনের প্রক্রিয়া আর ক্ষেত্রে তাদেরকে সাবমিট করতে হবে না, এবং সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু অসমে কিন্তু এই নাগরিকত্বের কাজ হয়েছে। সুজয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে উত্তরপ্রদেশেও সামনে নির্বাচন রয়েছে, আসাম উত্তরপ্রদেশ, সেক্ষেত্রে আসামে কোনো রকম নাগরিকত্ব প্রমাণের জন্য হিন্দু মুসলিম এটা দিতে হচ্ছে না, উত্তরপ্রদেশের ক্ষেত্রে কিন্তু দিতে হচ্ছে। উত্তরপ্রদেশের এসআইআর ফর্ম বাংলার এসআইআর ফর্ম একদম এক। দেখো, এটা একটা তোমাকে যদি বলি অহনা, দেখো এটা একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি, এবং সেই পলিটিক্যাল স্ট্র্যাটেজিটা দেখা যাচ্ছে বেশ কিছু বিজেপি শাসিত রাজ্যে। দেখো, অসমে কিন্তু বিজেপি সরকার আছে, সেক্ষেত্রে বিরোধীরা একেবারে প্রশ্ন তুলছে। তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন 12টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হলো, তখন কিন্তু বিজেপি শাসিত রাজ্য অসমে কেন এসআইআর ঘোষণা হয়নি বা হচ্ছে না, সেটা কিন্তু বিরোধীরা একেবারে আক্রমণের নিশানা করেছিল, এবং কংগ্রেসও বলেছিল যে যেহেতু আসামে একটা বিজেপি শাসিত সরকার আছে, সেজন্যে দেখা যাচ্ছে যে 12টা রাজ্যে নির্বাচন কমিশন এসআইআর এর ঘোষণা করলেও সুপরিকল্পিতভাবে অসমকে ঘোষণা করলেন না, আসামে কিন্তু এই ঘোষণাটা করলেন না, এসআইআর এর প্রক্রিয়াটা ঘোষণা করলেন না। সেক্ষেত্রে বিরোধীদের আরেকটা যুক্তি যে নির্বাচন কমিশনকে একেবারে পলিটিক্যালিভাবে ব্যবহার করা হচ্ছে। পশ্চিমবঙ্গে যেরকম 2026-এ নির্বাচন আছে, বিধানসভা নির্বাচন, আসামেও কিন্তু 2026-এ বিধানসভা নির্বাচন আছে। দেখো, নির্বাচন কমিশন যেরকম তার একটা ব্যাখ্যা দিচ্ছে, যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে এখানে এনআরসির কাজ চলেছে, সেহেতু তাদের বক্তব্য যে সংবিধানে বিশেষ কিছু রিভিশন আছে, সেই রিভিশন মেনে এই প্রক্রিয়া এখানে করা হয়েছে। সুজয়, আমরা দেখেছি যে বিজেপি বা নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যখন যে রাজ্যকে টার্গেট করে, সেই রাজ্য একদম তারা নিয়ে তবে ছাড়ে। বিহার তার একদম উদাহরণ। এক্ষেত্রে দাঁড়িয়ে বাংলা দখলের চেষ্টা তো বারবার বিজেপির তরফ থেকে করা হচ্ছে, তাহলে ফল্টটা কোথায় থেকে যাচ্ছে? দখল করার ইচ্ছে নেই, নাকি এখানে অন্য কোনো ব্যাপার রয়েছে? খুব গুরুত্বপূর্ণ তুমি একটা প্রশ্ন করেছো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। আমরা যে আলোচনা করছি, যেটা দেখা যাচ্ছে যে এর আগে সম্প্রতিকালে আমরা যদি 2019-এর লোকসভা নির্বাচন দেখি, সেখানে এ রাজ্যে বিজেপি 18টা আসন পেয়েছিল লোকসভা নির্বাচনে। তারপর বিজেপি বিভিন্নভাবে কিন্তু হাওয়া তৈরি করার চেষ্টা করে যে 2021-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে বিজেপি তারা সরকার তৈরি করবেন, এবং একেবারে স্লোগান তুলেছিলেন আপ কি বার 200 পার, এবং 200-র বেশি আসন নিয়ে
পশ্চিমবঙ্গে বিজেপি সরকার তৈরি করতে চলেছে, মানে একেবারে একেবারে চূড়ান্ত। এবং আমরা দেখেছি কি লেভেলের প্রচার, এবং এমন মনে হচ্ছিল 2021-এর বিধানসভা নির্বাচনের আগে এ রাজ্যে সরকার বিজেপির হয়ে গিয়েছে। এবং এটা তো ঠিক যে এর আগে একাধিকবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিজেপি গোটা মানে শক্তিকে নামিয়ে দিয়েছে, কিন্তু এ রাজ্যের সরকার তারা তৈরি করতে পারেনি। 21-এর যে বিধানসভা নির্বাচন, তাদের সেখানে কিন্তু 77টি আসন নিয়ে কিন্তু তাদের যে মানে থামতে হয়েছিল। এবং শুধু তো 2021-এর নয়, আমরা যদি দেখি যে 2024-এও তারা বলেছিল যে 42টার মধ্যে 42টি আসনই তারা দখল করবে, কিন্তু দেখা গেল 2019-এ যে আসন তারা পেয়েছিল সেখানে তারা কমে গিয়েছিল। এবং বিজেপি তারা সর্বশক্তি নামিয়ে তারা কিন্তু পশ্চিমবঙ্গকে দখল করতে চাইছে না, কিন্তু কোনোভাবেই দেখো এই যে তুমি নিশ্চয়ই জানো যে বিহার মডেল বা গোবলয়ের রাজ্যগুলো বলা যেতে পারে, উত্তরপ্রদেশ আছে, রাজস্থান আছে, অনেক দিল্লির মতো জায়গায় তারা সরকার তৈরি করতে পারলেও কিন্তু পশ্চিমবঙ্গ দখল তাদের স্বপ্ন থেকে যাচ্ছে। কারণ ওই মডেলটা, ওই গোবলয়ের মডেল, সেই মডেলটা বাংলাতে কিন্তু না কোনোভাবেই কাজ করছে না। এবং তুমি নিশ্চয়ই দেখেছো যে সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গাঙ্গুলি, তিনি কিভাবে মন্তব্য করেছেন এবং সিবিআই ইডিকে যেরকমভাবে আক্রমণ করেছেন, এবং তিনি বলেছেন যে কেন্দ্রীয় সরকার তারা কি চাইছে না এ রাজ্যে সরকার দখল করতে, বা তারা কি, কারণ একটা জিনিস দেখো, বারবার অমিত শাহ তিনি আসছেন, নরেন্দ্র মোদী আসবেন, তো তাহলে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, তাদের উপর কি কোনো ভরসা তারা করতে পারছে না? কারণ আমি যদি সারাক্ষণ আমার বাচ্চাকে আতুপুতু করে রাখি, আমার বাচ্চা তো কোনোদিনই তাহলে হাঁটতেও শিখবে না। হ্যাঁ, একেবারেই তাই। দেখো এইরকম একটা অভিযোগ করেছে তথাগত রায়, অভিযোগ করেছিলেন যে যে দিল্লির পুরো টিমকে এখানে নামিয়ে দেয়া হয়, বাংলার নেতাদের গুরুত্ব দেয়া হয় না। তাই যদি উত্তরপ্রদেশ বা রাজস্থান থেকে কোনো একটা লিডার এসে এ রাজ্যের দায়িত্ব, কলকাতা উত্তর বা কলকাতা দক্ষিণ বা কোনো একটা জেলার দায়িত্ব পেল, হুগলির দায়িত্ব পেল বা হাওড়ার দায়িত্ব পেল, তো সেক্ষেত্রে এই বাইরের থেকে, রাজ্য থেকে কোনো নেতাকে নিয়ে আসা, বাংলার পালস বা সেই জেলার পালসটা তাদের কাছে বোঝা একেবারে অসম্ভব। সেক্ষেত্রে পুরোপুরি এই যে দিল্লির কন্ট্রোলে যে নির্বাচন, এটা দেখো বলা যেতে পারে মানে আমাদের রাজ্যে এই মুহূর্তে যারা মুখ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী বা শ্রমিক ভট্টাচার্য, তারা প্রকাশ্যে মুখ না খুললেও তারা এই যে পুরোপুরি দিল্লির যে কন্ট্রোল, সেটাকে তাদের কোনো অংশে তাদের একটা ক্ষোভ। দেখো এটা বিজেপির যেটা যুক্তি, এটা সর্বভারতীয় দল, তো তাই অন্যান্য রাজ্যের যে মডেলে নির্বাচন হয় এখানেও সেই মডেলটা তারা কাজ করতে চায়, কিন্তু এই মডেল বারবার ফেল হচ্ছে।